আজ আপনাদের ফিলিপিনের একটি ইমোশনাল মুভির গল্প শোনাবো। একজন দাদা আর নাতির গল্প। মুভির নাম লুলু অ্যান্ড দ্য কিড। মুভির শুরুটা অনেক হাসি ঠাট্টার মজার মধ্যে দিয়ে হলেও গল্প যত গভীরে যেতে থাকবে ততই ইমোশনাল হতে থাকবে। এর বেশি ইন্ট্রো এই মুভি সম্পর্কে আমি দিব না, শুধু এইটুকুই বলবো এই গল্পটি আপনাকে হাসাবে আবার আপনাকে কাঁদাবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা তাদের বাসা থেকে বের হচ্ছিল। ঠিক একই সময় রাস্তার অপর প্রান্তে আরেকটি পরিবার দেখতে পাই। এই পরিবারের সবাই মিলে ভ্যাকেশনে যাচ্ছিল আর এই কাপল সেদিকে তাকিয়েছিল কারণ তাদের কোনো সন্তান নেই আর এটাই তাদের অনেক বড় দুঃখ। আর ঠিক একই সময় আমরা দেখতে পাই এই মুভির অন্যতম প্রধান দুই চরিত্র লুলু অ্যান্ড কিড, যাদের নামে এই মুভির নাম। লুলু হচ্ছে দাদা আর কিড হচ্ছে নাতি। দাদার নাতিকে বলছিল যেটুকু খাবার আছে খেয়ে নে, দুদিন ধরে তো কিছুই খাস না, আর কত কষ্ট করবি, খাবার বাঁচিয়ে লাভ নেই, ভাগ্যে যা হবার হবে। ওই কাপল দাদার নাতির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এভাবে রাত নেমে আসে। মহিলাটি জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। দাদার নাতি রাস্তার পাশে শোবার বন্দোবস্ত করছিল। তারা এভাবেই থাকে, তাদের কোনো ঘর নেই। মহিলাটির অনেক মায়া হয়। তখন তার হাজবেন্ডও তার কাছে আসে। সেও কিছুক্ষণ বাইরের দিকে তাকায় আর সে তার ওয়াইফকে দেখে বুঝে যায় যে তার ওয়াইফ আসলে কি চাচ্ছে। তার হাজবেন্ড নিজে থেকেই বলে, কাল যে বৃদ্ধ লোকের সাথে কথা বলবো, দেখি ওনার নাতিকে আমাদের দত্তক দেয় কিনা। পরদিন সকাল হয়। ওই কাপল খুব মজার মজার খাবার নিয়ে বাইরে বের হয় আর তারা দাদা নাতির কাছে আসে। আর একটি খাবারের প্যাকেট দিয়ে বলে, এই খাবারগুলো আমি নিজ হাতে বানিয়েছি। বাচ্চা মানুষ খাবার পেয়ে তো মহা খুশি। সে তার দাদাকে বলে, দাদা দেখো কত মজার খাবার, এখন আর আমাদের ক্ষুধা পেট নিয়ে ঘুরে বেড়াতে হবে না। বাচ্চাটি কাপলকে বলে, থ্যাংক ইউ মাম্মি পাপা, খাবার দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ওই কাপলটি তখন হাসি মুখে দাদাকে বলে, আপনার সাথে আমাদের কিছু কথা রয়েছে। দাদা কিছুটা ঘাবড়ে যান আর বলেন, আমি কি কোনো অপরাধ করেছি? আপনাদের গেটের সামনে ঘুমানোর জন্য আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে ক্ষমা করবেন। ওই কাপল বলে, না না, আসলে আপনার নাতিটা অনেক কিউট। এরপর ওই কাপল দাদার নাতিকে ঘরের মধ্যে নিয়ে আসে। কিড দূরের ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। ওই কাপল এবার দাদুকে খুব ধীর গলায় বলে, দেখুন আপনার অনেক বয়স হয়েছে আর তাছাড়া আপনার নাতির একটা ভবিষ্যৎ রয়েছে। আপনি যদি কিছু মনে না করেন আমরা ওকে দত্তক নিতে চাই। এই কথা শুনে দাদার মুখটা একদম চুপসে যায়। তিনি ধীর গলায় বলেন, আমি ওকে ছাড়া কখনো থাকিনি, ছোটবেলা থেকেও আমার কাছে বড় হয়েছে। তখন ওই কাপলটি বলে, আপনার যখন ইচ্ছে আপনি এসে ওকে দেখে যাবেন। এই বাড়ির দরজা সব সময় আপনার জন্য খোলা আর ওর ভবিষ্যতের কথাটাও একটু চিন্তা করুন। তখন পেছন থেকে নাতি চিৎকার করে বলে, দাদা এই আইসক্রিমটা অনেক মজার, এই মাম্মা পাপা অনেক ভালো। দাদার মনটাও তখন আইসক্রিমের মতো গলে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে, তবে আপনারা আবার ভালোভাবে খেয়াল রাখবেন। দাদা তার নাতিকে ওই বাসায় রেখে শুধুমাত্র নিজের ব্যাগটা নিয়ে বের হয়। তখন গেটে পুরুষ লোকটি দাদাকে একটি খাম দেয়। তার মধ্যে অনেকগুলো টাকা ছিল। দাদা বলে, এগুলো আমি নিতে পারবো না, তাহলে মনে হবে আমি আমার নাতিকে বিক্রি করেছি। লোকটি বলে, ছি ছি, এমনটা কেন ভাবছেন? আপনার অনেক বয়স হয়েছে, আপনার চলার জন্য তো কিছু টাকার প্রয়োজন, এটা অন্যভাবে নিবেন না। তখন দাদা টাকাগুলো নিতে রাজি হয় আর তিনি সেখান থেকে হাঁটা দেন। তখনই গেট থেকে কাঁদতে কাঁদতে নাতি বেরিয়ে আসে। সে এসে দাদাকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে থাকে। ওই কাপল কিডের কান্না থামানোর অনেক চেষ্টা করে। তারা কোনোভাবে শান্ত করে কিডকে ভেতরে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা কিডকে ওই কাপল অনেক আদর করে ঘুম পাড়িয়ে দেয়। গভীর রাত হয়ে যায়। কিড ঘুম থেকে উঠে যায়। তারপর সে ঘরের যত ছোটখাটো মূল্যবান জিনিস রয়েছে সবকিছু চুরি করে নেয়। তারপর সে বেরিয়ে যেয়ে দাদাকে ডাকতে থাকে, আরে তুমি গেলে কোথায়? তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়ে যাব। এতক্ষণে নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন এই দাদার নাতি হচ্ছে পাক্কা অভিনেতা। তাদের দুজনের পেশাটাই হচ্ছে এটা। যেহেতু নাতি অনেক কিউট ছিল তাই তারা সন্তানহীন কাপলদের সামনে যে এমন একটা ভাব করতে থাকে যাতে তারা কিডকে দত্তক নিতে চায়। তখন কিড ওই বাসায় থেকে যায় আর রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে সে দামি সকল জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই এই দুজন মানুষের জীবন চলে আর যে বিষয়ে তারা খুবই এক্সপার্ট। আর তারা সকল চুরির মালামাল এই দোকানটা এসে বিক্রি করে। এই দোকানদার তাদের পূর্ব পরিচিত। তো গতকাল রাতে দাদুরা যা যা চুরি করেছে সেগুলো বিক্রি করছিল। তার মধ্যে একটি পুরনো ল্যাপটপও ছিল। দোকানদার বলে, এটা অনেক পুরনো মডেলের, 5,000-এর বেশি 1 টাকাও দিতে পারবো না। দাদু বলেন, পুরনো হয়েছে তো কি হয়েছে, সবকিছু তো ঠিকঠাক রয়েছে, 10,000-এর নিচে 1 টাকা কমেও বিক্রি করব না। এভাবে দর কষাকষি চলতে থাকে। তাদের বার্গেনিং দেখেই বোঝা যাচ্ছিল তারা দুজনেই খুবই এক্সপার্ট। শেষমেশ ল্যাপটপের দাম 6,500 টাকায় ঠিক হয়। দাদু টাকাগুলো বুঝে নেন আর এই সুযোগে আমরা দেখতে পাই কিড ওই দোকান থেকে একটি ছোট জিনিস চুরি করেছে যেটা ওই দোকানদার দেখে ফেলে আর সেটা রেখে যেতে বলে। কিড বলে, এটা এখন আমার হাতে, তাই প্রমাণ নেই যে এটা আপনার। তারা দুজন দ্রুত সেই দোকান থেকে বেরিয়ে আসে। দোকানদার চিৎকার করে বলে, এর পরের বার আসলে সবকিছু সুদে আসলে বুঝে নেব। দাদু আর কিড দৌড়াতে থাকে। দাদুও বলে, তুমি ওটা চুরি কেন করলে? ওর কাছে তো আমাদের আবারও যেতে হবে। কিড বলে, দাদু তুমি এত ভয় পাও কেন বলো তো? এখন আমাদের কাছে অনেকগুলো টাকা আছে, চলো কিছু শপিং করি আর
চিল করি। এরপর দুই দাদা আর নাতি চলে যায় শপিং এ। দাদার ড্রেস নাতি চুজ করে দিচ্ছিল, বলে দাদু এই ড্রেসটা তোমাকে অনেক সুন্দর লাগবে। দুজনে ভরপুর শপিং করে, তারপর একদম স্লো মোশনে বের হয়। দেখে মনে হচ্ছিল একদম হিরো, কিন্তু তাদের পেশাটা যে চুরি তা দেখে বোঝার কোনো উপায় নেই। এরপর তারা আসে গেমস খেলতে। সেখানে কিড গেমস খেলছিল, কিন্তু সে খুব ভালো একটা খেলতে পারে না। ঠিক তার পাশেই তার বয়সে অন্য একটি বাচ্চা মেয়েও খেলছিল, সে অনেক ভালো খেলছিল। দাদু কিডকে বলে দেখ ওই মেয়েটা কত ভালো খেলে, ওকে দেখে কিছু একটা শেখ। ওই মেয়েটাও কিডকে টিটকেরি করে। তখন কিড তাকে খারাপ ভঙ্গি দেখায়। তখন দাদু কিডকে ধমক দেয়, কাউকে অপমান করতে হয় না, কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয় না, গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। দাদু নীতি কথা খুব ভালো বলে, শুধুমাত্র চুরির নীতিটা বাদে। এরপর তারা দুজন মিলে চলে আসে একটি থিম পার্কে। সেখানে যত রাইড আছে সবকিছুতেই তারা উঠতে থাকে। দুজনের মাস্তির কোনো সীমা নেই। এরপর তারা দুজন মিলে চলে আসে তাদের সব থেকে প্রিয় জায়গায়। এই কাজটা তারা প্রায় করে। টিভিতে মিউজিক বাজতে থাকে, আর তারা দুজন মিলে বেসুরা গলায় মাইকে গান গাইতে থাকে। কিন্তু তারা প্রত্যেকবারই একই গানই গায়। সারাদিনের মজা মাস্তি শেষে গভীর রাতে তারা বাড়ি ফিরতে থাকে। বাসা ফিরে দুজন বেডে পাশাপাশি শুয়ে পড়ে, আর তাদের ঘুমানোর আগের কাজ হচ্ছে দুজন দুজনের সাথে হাত মেলায় আর বলে তারা দুজন হচ্ছে পার্টনার ফর এভার। এভাবে কেটে যায় আরো কিছুদিন। দাদু আর নাতি একদিন নদীর পাড়ে হাঁটছিল। কিড আবদার করে দাদু আইসক্রিম কিনে দাও না। দাদু বলে যা টাকা ছিল প্রায় সবই শেষ, এখন আইসক্রিম খেলে কাল খাবি কি? কিড বলে এত চিন্তা করছো কেন দাদু, টাকা শেষ হয়ে গেলে আমরা নতুন কাস্টমার খুঁজে নিব। দাদু বলে ধীরে বল, আশেপাশে মানুষ শুনে ফেলবে আর আমাদের পুলিশে দিয়ে দিবে। কিড বলে তাহলে দাদু কাস্টমার না বলে ডোনার বলবো আমরা, তাহলে আর কেউ বুঝতে পারবে না। দাদু বলে ভালো আইডিয়া। দাদু আইসক্রিমের দোকানের সামনে কিডকে টাকা দিয়ে বলে তুমি এখানে আইসক্রিম খেতে থাকো আর আমি ডোনার খুঁজতে যাই। দাদু ডোনার খোঁজার সময় কিছু জিনিস লক্ষ্য রাখে। প্রথমত ডোনারকে অবশ্যই বড় লোক হতে হবে, তাদের কোনো সন্তান থাকা যাবে না। সে সিঙ্গেলও হতে পারে, কাপলও হতে পারে। তো দাদু তেমনই একজন ডোনার খুঁজছিলেন, আর ফাইনালি সে এমন একটি বড়লোক ডোনারকে সিলেক্ট করে, একজন মহিলা যার কোনো সন্তান নেই। কিন্তু মহিলাটিকে দেখেই বোঝা যাচ্ছিল তার অনেক টাকা। ব্যাস ডোনার ফাইনাল। আর এরপর থেকে শুরু হয় সেই সেম স্ক্রিপ্ট। ওই বাড়ির পাশের ফুটপাতে এসে দাদু আর নাতি আশ্রয় নেয়। শুরু হয়ে যায় তাদের সেই পুরনো অভিনয়। মহিলাটি যখন রাতের বেলা গাড়িতে করে বাসায় ফিরছিল তখন তার চোখ যায় দাদু আর নাতির দিকে। সে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, তারপর বাড়ির মধ্যে ঢুকে যায়। তখন দাদু কিটকে বলে তুই দেখিস কাল সকালে ওই মহিলা আমাদের বাসার মধ্যে রাখবে, তার চোখে মুখে আমাদের জন্য মায়া দেখেছি। আর দাদুর অনুমান এবং অভিজ্ঞতা দুটোই ঠিক হয়। পরদিন সকালবেলা ওই মহিলা দাদু আর নাতিকে ঘরের মধ্যে নিয়ে আসে আর কিটকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। কিট তো মজা করে সবকিছু খেতে থাকে, আর দাদু সেই পুরনো অভিনয়, সেই ইমোশনাল ডায়লগ। সে বলতে থাকে আমি আর আমার নাতিকে আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করেছি, আপনার বাসার পাশে গত রাতে ঘুমিয়েছিলাম, যদি এতে আপনার কোনো ডিস্টার্ব হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। মহিলাটি বলে না না এমন কিছু না, আপনার নাতিকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, আমিও ছোটবেলায় ওর মতোই বড় হয়েছি, রাস্তার পাশে ছিলাম, তারপর একটি কাপল আমাকে দত্তক নেয়, তারা আমাকে পড়াশোনা করায়, আর আজ আমি কঠোর পরিশ্রম করে এই পজিশনে। মহিলাটি জিজ্ঞেস করে আচ্ছা ও কি স্কুলে যায়? দাদু মন খারাপ করে বলে পেটে দুবেলা খাবারই ঠিকভাবে জোটে না, স্কুলে পাঠাবো কি করে? মহিলাটি বলে এটা ঠিক না, খাবারও যেমন আমাদের জন্য জরুরি, পড়াশোনাটাও তেমন জীবনে বড় হওয়ার জন্য অনেক জরুরি। আপনি যদি চান আমি ওর পড়াশোনার সকল খরচ বহন করতে চাই, আর আপনিও এখানে থাকতে পারেন। মহিলাটি দাদু আর নাতিকে ঘরের একটি রুম দেখিয়ে দেয়। দাদু খুব উদাস মনে ঘরের মধ্যে বসেছিলেন, তিনি কিছু একটা ভাবছিলেন। তখন পেছন থেকে কিট দৌড়ে আসে আর দাদুকে বলে দাদু ওই মহিলা ঘুমিয়ে পড়েছে, এখনো তুমি কেন বসে আছো? তাড়াতাড়ি চলো আমাদের কাজগুলো সেরে ফেলি। কিট দ্রুত চুরি করতে চলে যায়, কিন্তু দাদু কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে বসে কিছু একটা ভাবেন। কিন্তু পরক্ষণেই তারা দুজন মিলে মূল্যবান অনেক জিনিসই চুরি করে। আর তারপর সে সকল জিনিস নিয়ে যখন তারা গেট থেকে বের হয় তখন দাদুর চোখ যায় দোতলার জানালার দিকে। সেই ভদ্রমহিলা দাদুদের দিকে তাকিয়ে আছেন, দাদুও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভদ্রমহিলা চাইলেই চিৎকার করতে পারতেন, তাদেরকে লোক দিয়ে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কিছুই বলেন না। আর দাদুর এই বিষয়টা আরো বেশি খারাপ লাগে, তার কাছে উপলব্ধি হয় সে অনেক খারাপ কাজ করছে। কিন্তু মুহূর্তের মধ্যে সে সকল উপলব্ধি বাদ দিয়ে সে কিটকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। আর পরদিন যথারীতি সেই নিয়ম, সারাদিন ঘোরাঘুরি আর শপিং করে সে টিভির সামনে বসে গান গাওয়া, আর সেই একই গান। কিট বলে দাদু প্রত্যেকবার তুমি এই একই গান গাও কেন? এই খাতায় তো আরো অনেক গান আছে, অন্য গান তো গাইতে পারো। দাদু বলেন তুই আর আমি কেউই তো পড়ালেখা জানি না, তাই বাধ্য হয়ে দাদু আর কিট সেই পুরনো একই গানই গাইতে থাকে। দাদু আজ অনেক বেশি ড্রিঙ্কস করেছে। কিট তাকে ধরে ধরে নিয়ে বাসায় ফিরছিল, কিন্তু বাসায় ফেরার পর থেকে মাতাল দাদু সৃষ্টিকর্তাকে গালমন্দ করছিল। আমি তোমার এমন কি ক্ষতি করেছি? নিয়মিতই তো চার্চে যেতাম, তোমার প্রার্থনা করতাম, কিন্তু তারপরে তুমি আমাকে এমন জীবন কেন দিলে? দাদু এত জোরে চিৎকার করছিল, পাশের ফ্ল্যাটের মহিলা তাকে বকাবকি শুরু করে। দাদুও কম যায় না, তখন সে ওই মহিলাকে গালমন্দ করে দেয়। তখন কিট দাদুকে বলে দাদু
দাদু এটা তো ঠিক না, তুমি না আমাকে বলো কারোর সাথে খারাপ ব্যবহার না করতে, গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। দাদু কিটকে সরি বলে আর তারপর তারা প্রতিদিনের মতো করেই দুজনে হাত মিলায় আর বলে আমরা হলাম পার্টনার ফর এভার। এভাবেই দিন কাটতে থাকে। একদিন দুজন বাইরে থেকে ঘুরে বাসায় আসে। টিভিতে প্রোগ্রাম চলছিল যেখানে একটি সমুদ্র সৈকতে একটি পরিবার মজা করছিল। কিট দাদুকে বলে আচ্ছা দাদু, আমি যদি স্কুলে পড়তাম তাহলে আমার রোল কত হতো? দাদু বলে আমি কিভাবে বলবো? কিট বলে দাদু পড়ালেখা করে অনেক বড় হওয়া যায় তাই না? দাদু বলেন এসব মিথ্যে কথা, পড়ালেখার মধ্যে কিচ্ছু নেই। কিট বলে তাহলে ওই দিন ওই যে আন্টি বললো সেও ছোটবেলায় আমার মতো ছিল আর পড়ালেখা করে এখন অনেক বড় হয়েছে। দাদু বলেন পড়ালেখা তো লাখ লাখ মানুষ করে কিন্তু বড়লোক কজন হয়? কিট বলে তারপরে দাদু আমার খুব খারাপ লাগে যখন দেখি আমি কিছু পড়তে পারি না। দাদু বলেন তোমার পড়ার দরকার নেই, তুমি এমনিতেই অনেক মেধাবী, কত বুদ্ধি করে করে চুরি করো, এগুলো করতে কি কম মেধার প্রয়োজন হয়? কিট বলে কিন্তু দাদু চুরিটাও তো কোনো একদিক দিয়ে খারাপ। দাদু বলেন এটা চুরি না, আমরা আমাদের মেধা খাটিয়ে মানুষকে বোকা বানাই, আর কেউ বোকা হলে আমাদের দোষ কি? কিট বলে আচ্ছা দাদু এসব কথা বাদ দাও, এখন আমাকে বলো আমার সমুদ্র সৈকতে আমাকে কবে নিয়ে যাবে? দাদু বলে এই সমুদ্র সৈকত এখান থেকে অনেক দূর আর যেতে অনেক টাকা লাগবে, আমাদের কাছে তো এখন তেমন কোনো টাকাই নেই। কিট বলে চলো তাহলে অন্য একটা ডোনার খুঁজি, তারপর তাকে বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে আমরা ওই সমুদ্র সৈকতে ঘুরতে যাব। দাদা বলেন ঠিক আছে এখন ঘুমাতে যাও। কিট ঘুমাতে চলে যায়। দাদা অনেক ভাবনায় পড়ে যান, তিনিও বুঝতে পারেন এই ছোট মানুষের জীবনটা তিনি নষ্ট করছেন। কিট পড়ালেখা করলে হয়তো অনেক বড় হতে পারত। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন দুজন আবারও হাঁটতে বের হয়। আজ তারা নতুন ডোনার খুঁজবে। দাদু যথারীতি সেই আইসক্রিমের দোকানে কিটকে দাঁড় করিয়ে সে চলে যায় নতুন ডোনার খুঁজতে। দাদু এবার শহরের সব থেকে বড় অভিজাত এলাকায় এসেছে আর সেখানেই সে ডোনার খুঁজতে থাকে। হঠাৎই দাদুর চোখ যায় একটি সমকামী কাপলের দিকে। তাদের হাতে খুব দামি একটি কুকুরের বাচ্চা। দাদু বুঝে যায় এরা অনেক ধনী, ফিক্সড হয়ে যায় তাদের নতুন টার্গেট। দাদু আবারও সেই পার্কে ফিরে আসে কিন্তু সে এসে আইসক্রিমের দোকানের সামনে কিটকে দেখতে পায় না। চারপাশে সে খুঁজতে থাকে। আইসক্রিমওয়ালাকে জিজ্ঞেস করলে সে বলে আমি বলতে পারবো না। দাদু অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি চারপাশে ছোটাছুটি করতে থাকেন। ওখানকার সিকিউরিটি গার্ডকেও তিনি জিজ্ঞেস করেন কিডের কথা। দাদু শুধু হাতের ইশারায় কিডের সাইজ দেখাচ্ছিল। সিকিউরিটি গার্ড বলে এখানে তো অনেক বাচ্চা আসে, তো আপনি যাকে খুঁজছেন আমি তাকে কিভাবে চিনবো? দাদু হতাশ হয়ে সেখান থেকে কিটকে খোঁজার জন্য অন্যদিকে দৌড় দেয়। আর তখন হঠাৎই দাদু দূরে কিটকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। কিড আসলে একটি বাচ্চাদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্কুলের গেট থেকে তার বয়সী যে সকল বাচ্চারা বের হচ্ছিল কিট তাদেরকে দেখছিল। দাদু বুঝতে পারে কিটের মনের অবস্থা। তারও আর 5টা বাচ্চার মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। দাদু অনেক ভাবনায় পড়ে যান। ওখান থেকে তারা দুজন সেই চুরির মালামাল বিক্রির দোকানে চলে আসে। লাস্ট যে বাড়িতে চুরি করেছিল সেখান থেকে একটি ল্যাপটপ বিক্রি করতে এসেছে। আর বরাবরের মতোই দোকানদার বলে এটা তো অনেক পুরনো ল্যাপটপ, 5,000 টাকার বেশি একদমই হবে না। দাদু বলে আমাকে বোকা ভেবেছ? লাস্ট যে মহিলার বাড়ি থেকে এটা চুরি করেছি তিনি অনেক ধনী, তিনি অত পুরনো ল্যাপটপ ইউজ করবেন না। 10,000 টাকার নিচে 1 টাকা কমেও বিক্রি করব না। দর কষাকষি চলতে থাকে। শেষমেশ 8,000 টাকা দাম নির্ধারণ করা হয়। দাদু বলে ঠিক আছে, তবে এই 8,000 টাকার সাথে আমাকে এই ক্যামেরাটাও দিতে হবে। দাদু পুরনো মডেলের একটি ক্যামেরা দেখান। দোকানদার বলে ঠিক আছে, ডিল ফাইনাল। দাদু টাকা আর ক্যামেরা নিয়ে সেখান থেকে বের হয়। আর কিড এবার ওই দোকান থেকে ছোট একটি জিনিস চুরি করে যেটা তার বরাবরেরই অভ্যাস। আর দোকানদারও তাকে দূর থেকে বকাঝকা করতে থাকে। আর এরপরে তারা আগের মতো করেই পার্কে আসে আর সারা দিন মজা মাস্তি করে। তারপর তারা সেই ক্যামেরা দিয়ে দুজনের একটি ছবি তোলে। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি দাদু তার জালে সেই কাপলকে ফাঁসিয়েছে। তারা কিডের অনেক প্রশংসা করছিল। তারা দাদুকে বলে আপনি কিছু মনে না করলে আমরা কিডের সকল দায়িত্ব নিতে চাই, ওকে ভালোভাবে পড়াশোনা করাতে চাই। আর দাদু বরাবরের মতোই সেই একই অভিনয়, আমি ওকে ছাড়া কখনো থাকিনি। ওই কাপল দাদুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আমরা ওর অনেক ভালো খেয়াল রাখবো আর আপনার যখন ইচ্ছে হবে আপনি তখনই আসবেন। দাদুও শেষমেশ মেনে যায়। ওই কাপল অনেক খুশি হয় কিন্তু ওই কাপল এখনো দাদুকে টাকার কথা বলেনি। তো দাদু নিজ থেকে একটা ট্রাই করে। সে বলে আমার নাতিকে তো আপনাদের দিয়ে যাব, কিন্তু আমাকে তো নতুন করে জীবন শুরু করতে হবে, কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না। তখন ওই কাপল ব্যাগ থেকে একটি বড় টাকার খাম বের করে আর টাকা ভর্তি খামটি দাদুর হাতে দেয় আর বলে এটা দিয়ে আপনার নতুন জীবন শুরু করবেন। টাকার পরিমাণ ছিল দাদুর এক্সপেক্টেড থেকে অনেক বেশি। দাদুও অভিনয় করতে থাকে, বলে এতগুলো টাকা দিয়ে আমি কি করব, এত টাকার আমার প্রয়োজন নেই। ওই কাপল বলেন আপনি রেখে দিন, আপনার আরো দরকার হলে আমরা আরো দিব। আর ওই দিন রাতের বেলা সে একই জিনিস, কিড বাড়ির সকল মূল্যবান জিনিস চুরি করে গেট থেকে বের হয়। দাদু অপেক্ষা করছিল। তারা যখন পালাচ্ছিল তখন উপর থেকে সেই কাপল দেখে ফেলে আর তারা চোর চোর বলে চিৎকার করতে থাকে। দাদুও কিডকে নিয়ে দৌড়াতে থাকে। দাদু রাস্তা ক্রস করে যায় কিন্তু কিড পেছনে পড়ে যায়। তখন কিডের পাশ থেকে একটি গাড়ি চলে যায় আর আমরা কিডকে রাস্তায় পড়ে থাকতে দেখি। দাদু দৌড়ে কিডের কাছে আসে। কিড মাথায় অনেক আঘাত পেয়েছে। এর মধ্যে সেই কাপলও সেখানে পৌঁছে
পৌঁছে গিয়েছে। সবাই কিটকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর সেই কাপলকে জানায় চিন্তার কিছু নেই, গাড়ির সাথে ধাক্কা লাগেনি, হয়তো ভয় পেয়ে পা পিছলে পড়ে গিয়েছে। ওকে চাইলে আপনারা এখনই বাসায় নিয়ে যেতে পারেন। দাদু বাইরে বসে মন খারাপ করে অপেক্ষা করছিল। তখন সেই কাপল দাদুর কাছে আসে আর বলে, আমরা চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু তা আমরা করব না। আপনার টাকা লাগলে আরো টাকা নিন, আর যা চুরি করেছেন তাও রেখে দিন, কিন্তু কোনোদিন যেন কিটের চারপাশেও না দেখি। এটা বলে সেই কাপল সেখান থেকে চলে যায়। দাদু মন খারাপ করে ব্যাগ নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিডের কথা তার অনেক মনে পড়ছিল, কিন্তু তখনই সে দূর থেকে কিডের আওয়াজ শুনতে পায়। সে দাদু বলে বলে চিৎকার করছিল। দাদু কিটকে বলে, তুমি কিভাবে আসলে? কিট বলে, আরে দাদু, আমি তোমার নাতি না। ওরা বলছিল দাদু আমাকে ছেড়ে চলে গিয়েছে আর কখনো আসবে না, কিন্তু আমি তো জানি আমার দাদু আমাকে ছেড়ে কখনো যাবে না, কারণ আমরা তো পার্টনার্স ফর এভার। তারা আবার দুজনে হাত মিলায়। দৃশ্য পরিবর্তন হয়। তারা বাসায় চলে এসেছে। দুজনেই অনেক খুশি। দাদু কিটকে বলে, মাথায় অনেক ব্যথা পেয়েছো? কিট বলে, আরে দাদু, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বলো, আমাদের কাছে তো অনেক টাকা রয়েছে, আমাকে বিচে কখন নিয়ে যাচ্ছ? দাদু খুশি মনে বলে, কাল সকালেই। এটা শুনে কিট তো মহা খুশি। সে খুশিতে দাদুকে জড়িয়ে ধরে। পরের দৃশ্য চলে আসে বাসের মধ্যে। দাদু আর নাতি মিলে রওনা হয়েছে সেই বিচের উদ্দেশ্যে। কিট অনেক খুশি হয়। বাস চলতেই থাকে। কিট দাদুকে জিজ্ঞেস করে, আর কত দূর দাদু? বাস তো সেই সকাল থেকেই চলছে। দাদু বলেন, তুমি কি বোর হচ্ছ? সৈকত তো এখনো অনেক দূরে। কিট বলে, না না দাদু, আমরা দুজন মিলে কখনো তো এতটা পথ জার্নি করিনি, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। দাদু আর নাতি গল্প করতে থাকে। কিট একসময় ঘুমিয়ে পড়ে। দাদু কিটের মাথায় পরম মমতা নিয়ে হাত বোলাতে থাকেন। দাদুর জীবনের সম্বল বলতে তার এই নাতি। এই দুজন মানুষকে অনেক ভালোবাসে, অনেক ভরসা করে। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন পৌঁছে গিয়েছে সেই সমুদ্র সৈকতে। কিট তো মহা খুশি। সে চিৎকার করে দাদুকে বলে, দাদু, এটা তো টিভির থেকেও বেশি সুন্দর। বেশ কিছুক্ষণ তারা দুজন মিলে পানির মধ্যে মজা করতে থাকে। তখন প্রায় গোধূলি চলে এসেছে। দুজনে মিলে সমুদ্র সৈকতে বসে সানসেট এনজয় করছিল। দাদু সেই পুরনো ক্যামেরাটি বের করে আর তাদের দুজনের একটি ছবি তোলে। তারপর দাদু হঠাৎই কিটের ব্যাগের মধ্যে দেখতে পায় একটি বই। দাদু জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? কিট বলে, এটা স্কুলের পাশের একটি ডাস্টবিনে পড়েছিল, ভাবলাম স্কুলের বাচ্চারা হয়তো এগুলোই পড়ে। আচ্ছা দাদু, তুমি আমাকে একটু পড়ে শোনাও না, ওখানে কি গল্প রয়েছে? দাদুর মুখটা কিছুটা চুপসে যায়, কারণ সেও তো ভালোভাবে পড়তে পারে না, কিন্তু তারপরে সে অভিনয় করে বইটি পড়ার চেষ্টা করে। সেখানে একটা রাজার ছবি ছিল। দাদু সেটা দেখে একটি মন গড়া গল্প বানায়। এক দেশে এক রাজা ছিল। তার জীবনের কোনো কিছুই ঠিক চলছিল না। সে একদম হতাশ হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তার জীবনে আসে নতুন এক বেঁচে থাকার সম্বল। দাদু আর সামনের গল্প বলতে পারে না। সে একটু ইমোশনাল হয়ে যায়। সে কিটকে বলে, আমি তোমাকে পরে শোনাবো। দুজনে এভাবেই গল্প করতে থাকে। রাত হয়ে গিয়েছে। সমুদ্রের পাড়ে ক্যাম্প ফায়ার করে দুজনে সেই আগুনের পাশেই বসেছিল। কিট দাদুর হাঁটুর উপরে শুয়ে আছে। আর একসময় কিট ঘুমিয়েও পড়ে। দাদু কিটের মাথায় হাত বোলাতে থাকে আর সে তার অতীতের কথা মনে করতে থাকে। দাদু আসলে এমন ছিলেন না। দাদু তার পরিবার থেকে প্রতারিত হয়েছে। তার আশপাশের মানুষ তাকে অনেক ঠকিয়েছে, যার ফলে তার একসময় আশ্রয় হয়েছিল রাস্তায়। তার জীবন এতটাই হতাশায় ডুবে গিয়েছিল যে সে একসময় নিজের জীবন নিজেই কেড়ে নিতে চেয়েছিল। আর ঠিক তখনই একটি ডাস্টবিন থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায় সে। কেউ একটি ফুটফুটে নবজাতককে ফেলে গিয়েছে। দাদু সেই নবজাতককে কোলে নেয় আর সে বুঝতে পারে এটাই হয়তো সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে। দাদু বেঁচে থাকার নতুন এক অবলম্বন খুঁজে পায়, আর এটাই ছিল কিট। দাদু কাঁদতে থাকেন। তিনি আসলে কিটকে যে গল্পটা বানিয়ে বলছিল সেই গল্পের রাজা ছিলেন তিনি, আর কিট ছিল সেই বেঁচে থাকার অবলম্বন। কিট দাদুর জীবনে আসার পরে কিটকে বড় করার জন্য দাদু রাস্তায় রাস্তায় রুমাল বিক্রি করতেন। সেই বিক্রির টাকা দিয়ে তিনি কিটকে দুধ কিনে খাওয়াতেন। অনেক আদর করতেন তিনি কিটকে। অনেক যত্ন করে বড় করেছেন তিনি। বলতে পারেন দাদুর বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে ওঠে কিট। তার ধ্যান জ্ঞান জুড়ে ছিল শুধু এই ছোট্ট বাচ্চাটি। এভাবে কিট একটু বড় হলে তিনি কিটকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যান। রেস্টুরেন্টে মহিলাটি কিটকে দেখে বলে, ও তো অনেক কিউট বাচ্চা, ওর নাম কি রেখেছেন? কিন্তু দাদু এখনো কিটের কোনো নাম রাখেননি। তিনি কিছুটা চিন্তায় পড়ে যান। তখন পাশের টেবিলের একটি লোক গল্প করছিল নতুন একটি মুভি বেরিয়েছে, কারাতে কিড। সেখানে কিডের অভিনয়টি ছিল টপ লেভেলের। ব্যাস, দাদু ওই লোকের মুখে কিডের নাম শুনে তৎক্ষণাৎই কিডের নাম রেখে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। তারা দুজন বাড়ি ফিরছিল। তারা দুজনেই বেশ খুশি মনে আছে। দাদু কিটকে বলে, একটা কথা সবসময় মনে রাখবে, দাদু তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে থাকবে। কিট বলে, দাদু এটা নতুন করে কি বলার আছে? আমরা তো পার্টনার ফর এভার, আর আমিও জানি তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। নাতির মুখে এই কথা শুনে দাদু অনেক উদাস হয়ে যায়।
আমরা বুঝতে পারি দাদু মনে মনে কিছু একটা ভাবছে। দৃশ্য পরিবর্তন হয়। দাদু তার জালে নতুন এক ধনী কাপলকে ফাঁসিয়েছেন। এই কাপল ছিল অনেক দুঃখী। তারা তাদের গল্প দাদুকে বলছিল। তাদের ছোট্ট একটি বাচ্চা ছিল যে কিনা মাত্র 6 বছর বয়সে ক্যান্সারে মারা যায়, আর তারপর থেকে তারা হাসতেই ভুলে গিয়েছে। ওই কাপল দাদুকে রিকোয়েস্ট করে, কিড অনেক ভালো একটি বাচ্চা, আমরা ওর সকল দায়িত্ব নিতে চাই, ওকে একদম নিজের ছেলের মতো করে বড় করতে চাই। আপনাকে আমরা ওয়াদা করছি ওকে জীবনে অনেক দূর নিয়ে যাব, অনেক বড় হবে ও। আপনি প্লিজ ওকে আমাদের দত্তক দিয়ে দিন, আর আপনার যখন ইচ্ছে হবে আপনি আসবেন, এই দরজা আপনার জন্য সব সময় খোলা। দাদু অনেক চিন্তায় পড়ে যান। কিড দূর থেকে দাদুকে ইশারা করে বোঝাতে থাকে, দাদু এই কাপল তো ফেসে গিয়েছে, তুমি তোমার ডায়লগ বলা শুরু করে দাও। বাচ্চা ছেলেটা এখনো বুঝতে পারে না তার দাদুর মনে আসলে অন্য কিছু ঘুরছে। সে প্রতিবারের মতো এবার আর পুরনো ডায়লগগুলো বলে না। দাদু রাজি হন। ওই কাপল দাদুকে টাকা দিতে চাইলে তিনি আর সেগুলো নিতে চান না, কারণ তিনি মনে মনে সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন কিডকে তিনি এখানেই রেখে যাবেন। তিনিও মনে মনে চান কিড জীবনে অনেক বড় হোক। দাদু সেখান থেকে মন খারাপ করে চলে যায়। কিড এখনো কিছুই বুঝতে পারেনি। যথারীতি রাত হয়, আর কিড সময় মতো এবারে সকল মূল্যবান জিনিস চুরি করে, আর তারপর সে দৌড়ে মেইন গেটে যায়। গেট বন্ধ ছিল। দাদু গেটের ওপাশেই ছিল। কিড চিৎকার করে দাদুকে বলতে থাকে, তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়ে যাব। দাদু খুব ধীর পায়ে গেটের পাশে আসেন, কিন্তু কিড দাদুকে তাড়া দিতেই থাকে। দাদু কিডকে বলেন, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকবে, তোমার এই নতুন বাবা মা অনেক ভালো। কিড বলে, দাদু এত গভীর রাতে তুমি মজা করো না তো, তাড়াতাড়ি আমাকে গেটের বাইরে নিয়ে আসো, আমাদের এক্ষুনি পালাতে হবে। দাদু বলে, আমার কথাগুলো মন দিয়ে শোনো, তুমি ওদের সাথে থাকলে ভালো থাকবে, আমি চাই না তোমার জীবনটা আর নষ্ট হোক, তোমার পুরোটা জীবন রাস্তায় রাস্তায় না কাটুক, ওনারা তোমাকে পড়ালেখা করাবে, অনেক বড় হবে তুমি, এমন অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকবে তোমার। আর একটা কথা মনে রেখো, দাদু তোমাকে সত্যি সত্যি পৃথিবীর সবকিছুর থেকে বেশি ভালোবাসি। এটা বলে দাদু পা বাড়ান। কিড এতক্ষণে বুঝে গিয়েছে আজ আর তার দাদু মজা করছে না। সে এবার চিৎকার করে কাঁদতে থাকে আর দাদুকে ডাকতে থাকে, কিন্তু দাদু একবারের জন্য পিছে ফিরে তাকান না। তার হৃদয়টা ফেটে যাচ্ছিল, কিন্তু তারপরও সাহস হয় না একবার পিছে ফিরে তাকানোর। অন্যদিকে কিড এতক্ষণ চিৎকার করেই যাচ্ছে। মূল মুভিতে এই মুহূর্তটাই যে কারো চোখে পানি নিয়ে আসার জন্য যথেষ্ট। এরই মধ্যে সেই কাপল কিডের কাছে চলে আসে। তারা কিডকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কি আর তার দাদুকে এত সহজে বলতে পারে? কিড সবসময় তাদের কথা ভাবতো। ওই কাপল কিডের মন ভালো করার অনেক চেষ্টা করতে থাকে। কিডের নতুন স্কুলের ইউনিফর্মও চলে এসেছে, কিন্তু এই বাচ্চাটির কোনো দিকে কোনো খেয়াল নেই। তার চিন্তা জুড়ে শুধু তার দাদু। এমনই একদিন কিড মূল গেটের চাবি চুরি করে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। সে তার পরিচিত সকল জায়গায় দাদুকে খোঁজে, কিন্তু কোথাও সে দাদুকে খুঁজে পায় না। শেষমেশ সে সেই দোকানের সামনে আসে যেখানে তারা চুরির জিনিসপত্র বিক্রি করত, আর সেই দোকানের বাইরে বসেই কিড কাঁদছিল। দোকানদার যখন দোকান বন্ধ করে বাইরে বের হয়, সে কিডকে দেখে খুবই অবাক হয়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কিড বলে, আপনি কি আমার দাদুকে দেখেছেন? লোকটি বলে, না, সে তো অনেকদিন হলো এখানে আসে না। বাচ্চা ছেলেটি কাঁদতেই থাকে। দোকানদার সেখান থেকে চলে যায়। কিড বুঝতে পারে তার দাদু সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই সে বাধ্য হয়ে আবারও সেই কাপলের বাসায় ফিরে আসে, আর সেখানেই কিড বড় হতে থাকে। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। সেই ছোট্ট কিড এখন অনেক বড় হয়ে গিয়েছে। ইউনিভার্সিটিও শেষ করেছে সে, অনেক ভালো রেজাল্ট সহ একদম বদলে গিয়েছে। এই কাপল দাদুকে যে প্রমিস করেছিল, তারা সেই প্রমিস রক্ষা করেছে। তারা সবাই মিলে একসাথে ডাইনিং এ খাবার খাচ্ছিল। তখন তাদের গৃহকর্মী এসে জানায়, স্যার একটি কল এসেছে। লোকটি বলে, আমি পরে কথা বলে নিব, এখন ফ্যামিলি টাইম। তখন গৃহকর্মী বলে, স্যার আপনার কল না, কিডের জন্য কল এসেছে হসপিটাল থেকে। কেউ একজন তার সাথে শেষবারের মতো দেখা করতে চায়। কিড সাথে সাথেই বুঝে যায় এটা কে হতে পারে। কিড সেই হসপিটালে চলে যায়। তার হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর বিভিন্ন কেবিনে উকি দিচ্ছে। আর ফাইনালি একটি কর্নারের বেডে আমরা দাদুকে দেখতে পাই। কিড দাদুকে দেখা মাত্রই চিনতে পারে। সে ধীর পায়ে হেঁটে তার পাশে যায়। দাদুর বয়স এখন অনেক হয়ে গিয়েছে। বয়সের ভারে চামড়াগুলো কুঁচকে গিয়েছে, চুলগুলো একদম সাদা হয়ে গিয়েছে। দাদু কাঁপা কাঁপা হাতে কিডকে ছুঁয়ে দেখে। কিডের চোখ বেয়েও পানি পড়ছিল। তারা শুধু দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। কেউ কারোর সাথে এখন পর্যন্ত একটি কথাও বলেনি। দাদু সেই আগের মতো করে তার হাতটা ভাঁজ করে কিডের দিকে বাড়ায়। কিডও একইভাবে তার হাতটি দাদুর সাথে মিলিয়ে বলে, উই আর পার্টনার্স ফর এভার। দুজনই অস্ত্রবেচা চোখে হাসতে থাকে। এরপর কিড দাদুকে নিয়ে সেই দোকানে আসে যেখানে সে ছোটবেলায় চুরির মালামাল বিক্রি করত। দাদু আর কিডকে দেখে দোকানদার একদম চমকে যায়। সে প্রথম দেখায় দাদুকে চিনতে পারে। সে বলতে থাকে, আরে দাদু, এত বছর পর। আর কিডকে বলতে থাকে, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। দোকানদারের বয়সটাও অনেক বেড়েছে। সে ওই দুজন মানুষকে দেখে অনেক খুশি হয়। দাদু তার ব্যাগ থেকে সেই পুরনো ক্যামেরাটি বের করে আর দোকানদারকে বলে, এটা আমি বিক্রি করতে চাই। দোকানদার বলে,
আরে দাদু, তুমি তো পাকা ব্যবসায়ী, ক্যামেরাটি আমার কাছ থেকে ফ্রি নিয়ে গিয়েছিলে, এখন আমার কাছেই বিক্রি করতে এসেছো। আচ্ছা ঠিক আছে, ক্যামেরার কন্ডিশন যেহেতু ভালো আছে এর জন্য আমি 500 টাকা দিব। দাদু বলে না না, 1000 টাকার 1 টাকাও কম হবে না। দোকানদার হাসতে থাকে আর বলতে থাকে তুমি এখনো চেঞ্জ হওনি। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 1000 টাকা। দাদু আর কিড দোকান থেকে বের হয়, আর তখনই কিডের কিছু একটা মনে পড়ে যায়। আর ঠিক সেই ছোটবেলার মতো করেই কিড ওই দোকান থেকে একটি জিনিস নিয়ে দৌড় দেয়। দোকানদার চিৎকার করে বলতে থাকে এত বড় হয়ে গিয়েছে তাও চেঞ্জ হওনি। কিন্তু দোকানদার এবার আর রাগ করে কিছু বলেনি, সে মনে মনে অনেক খুশি হয়। এরপর কিড দাদুকে নিয়ে তাদের সেই প্রিয় জায়গায় আসে যেখানে তারা প্রত্যেক চুরি শেষে এসে গান গাইতো। আজও তারা দুজন ঠিক সেই আগের মতো করেই মিউজিক ছেড়ে দিয়ে সেই পুরনো গানটিই গাইতে থাকে। এখন কিড এখানকার গানের বইটিও পড়তে থাকে, সে চাইলে এখানকার সকল গান গাইতে পারবে, কিন্তু তারপরও তারা দুজন সেই পুরনো গানটিই গাইতে থাকে। আর একসময় আমরা লক্ষ্য করি দাদু নিশ্চুপ হয়ে গিয়েছেন, কিড গান গেয়েই চলছিল। এদিকে আমরা বুঝতে পারি দাদু এতক্ষণ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। কিড গান থামিয়ে বলে আরে দাদু মজা করছো কেন? আমি জানি তুমি ইচ্ছে করে আমার সাথে এমন করছো। কিড কয়েকবারই দাদুকে ডাকতে থাকে, কিছুক্ষণের মধ্যে সে বুঝে যায় তার দাদু আর বেঁচে নেই। কিড অনেক কাঁদতে থাকে, দাদুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে সে। তারপর সে অ্যাম্বুলেন্সে কল করে, অ্যাম্বুলেন্স এসে দাদুকে নিয়ে যায়। দাদুর হুইল চেয়ারটা ওখানেই পড়েছিল। কিডের চোখ যায় দাদুর একটি ব্যাগের দিকে, সে ব্যাগটি খোলে আর তার মধ্যে একটি বক্স খুঁজে পায়। কিড যখন এই বক্সটি খোলে, বক্সের ভিতরে থাকা জিনিসগুলো কিডকে আরো বেশি ইমোশনাল করে দেয়। সেখানে ছিল অনেকগুলো ছবি। প্রথম ছবিটার কথা তো আপনাদের মনে আছে, ক্যামেরা কেনার পরে তারা প্রথম পার্কের মধ্যে তুলেছিল, আর দ্বিতীয় ছবিটি তুলেছিল তারা সেই বিচে। কিডের সকল কথা মনে পড়ে যায়, আর এর পরের ছবিগুলো দেখে কিড হাউমাউ করে কাঁদতে থাকে। দাদু চলে যাবার পরে ওই কাপল কিডের অনেক বড় করে বার্থডে সেলিব্রেট করেছিল, অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল সেই বার্থডেতে, আর এটা ছিল সেই বার্থডেরই ছবি। দাদু দূর থেকে সবসময় কিডকে দেখত, সে অচেনা মানুষের মতো করে কিডের দূর থেকে একটি ছবিও তুলেছিল। আর সেই ছবিটা যখন আজ কিড দেখছে তার চোখ বেয়ে শুধু পানি পড়ছে। আর এর পরের ছবিটা ছিল কিড যেদিন তার গ্রাজুয়েশন শেষ করলো সেদিনের। দাদু সেই অনুষ্ঠানেও গিয়েছিল, আর সেখানে অতিথিদের মধ্যে থেকে দাদু কিডের ছবিও তুলেছিল। ওই দিন দাদুর অনেক গর্ব হয়েছিল, তার সেই ছোট্ট কিড এখন কত বড় হয়ে গিয়েছে, পড়াশোনা শেষ করেছে সে। দাদুর মনে মনে অনেক গর্ব হয়েছিল সেদিন। কিড তখন বুঝতে পারে দাদু আসলে তার ওয়াদা রক্ষা করেছে। সেই বিচ ট্রিপ থেকে যখন ফিরছিল, দাদু কিডকে বলেছিল দাদু তোমার জীবনের সকল মুহূর্তে তোমার পাশে থাকবে। দাদু তার কথা রেখেছে, সে কিডের পাশে সবসময় ছায়ার মতো ছিল, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে তাদের দুজনের সেই প্রমিস উই আর পার্টনার ফর এভার রক্ষা করে গিয়েছে। আর কিড বুঝতে পারে দাদুর কাছে এই ছবিগুলো কত অমূল্য ছিল, এতটা বছর ধরে সে কতটা যত্ন করে রেখে দিয়েছে। কিন্তু দাদু একসময় বুঝতে পারে তার হাতে খুব বেশি সময় নেই, তাই তিনি সিদ্ধান্ত নেন কিডের সাথে শেষবারের মতো দেখা করার। আর সেজন্যই সেদিন দাদু তাকে কল দিয়েছিল। আর দাদুর শেষ ইচ্ছেটাও পূরণ হয়, সে কিডের সাথে সুন্দর সময় কাটাতে কাটাতেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কিডের আজ সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ছে অনেক, দাদার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। দাদুর কথা মনে করে সে আজ বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। আর কিডের এই ইমোশন আর দাদুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিছু কিছু সম্পর্কের কোনো নাম হয় না, তাদের মধ্যে শুধুমাত্র দুটো শব্দই থাকে, দায়িত্ব আর ভালোবাসা, যেমনটা ছিল এই দাদার নাতির মধ্যে। তো এই দাদার নাতির গল্প আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। তো ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।